বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। বলেছেন, ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগার রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? কি লাভ হয়েছে তাতে দলটির? 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো পতন হলো, তখন যে দৃশ্যপট তৈরি হয়েছিল তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন, সব জায়গায় রাতারাতি পট পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল। এমনকি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকে নীরবে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল। কিন্তু এই তুমুল ওলটপালটের মধ্যেও প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকেছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত এবং দলটির কট্টর সমর্থক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী সরকারের পুরোটা সময় জুড়ে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটাম এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো ঘটনা ঘটলেও তিনি তার পদে বহাল তবিয়তেই থেকে যান। আর এই টিকে থাকার চূড়ান্ত ফল হিসেবে তিনি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। একটি গণ অভ্যুত্থানের পর পতিত সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির হাত দিয়ে নতুন গণতান্ত্রিক সরকারের শপথ নেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি টিকে গেলেন? কার ইশারায় বা কাদের শক্তিতে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে সেই চরম বৈরী পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন? এই রহস্যের জট মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই খুলেছেন। ঢাকার দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার এই চরম দুঃসময়ে অন্য কেউ নয়, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে যখন তাকে টেনে হিঁচড়ে নামানোর জোর চেষ্টা চলছিল, তখন বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই খাঁটি আওয়ামী লীগারকে কেন বিএনপি পাহারা দিয়ে রক্ষা করল, সেই উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে। মূলত এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী রাজনৈতিক দাবা খেলার চাল। আবেগ নয়, নিরেট রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার এক নিখুঁত কৌশল থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছিল। শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথম বড় ধাক্কাটি আসে 2024 সালের 19শে অক্টোবর। ঢাকার দৈনিক মানবজমিন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ করেই বলে বসেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। এই একটি মন্তব্য বারুদ রূপে দেশলাইয়ের কাঠির মতো কাজ করে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী অন্যান্য সংগঠনগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি মন্তব্য করেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাস্তায়। 22শে অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 24, 36 জুলাই পরিষদ সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে রাতের বেলা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাষ্ট্রপতির পদ টলটলায়মান হয়ে পড়ে। ঠিক এই চরম সংকটের মুহূর্তেই দৃশ্যপটে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বিএনপি। 23শে অক্টোবর অর্থাৎ বঙ্গভবন ঘেরাওয়ের ঠিক পরের দিন বিএনপির 3 জন সিনিয়র নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দেন যে দেশে যাতে নতুন করে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়
সেদিকে খেয়াল রাখতে তারা সরকারকে পরামর্শ দিয়েছেন। একই দিনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের আরেক শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ আরও এক ধাপ এগিয়ে বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এবং এর ফলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি। রাজপথের বিপ্লবীরা যখন রাষ্ট্রপতির অপসারণ চাইছিলেন, তখন অভিজ্ঞ রাজনীতিকরা দেখছিলেন ভিন্ন এক বিপদ। স্পিকার আগেই পদত্যাগ করেছেন, ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী শূন্যস্থান পূরণের কোনো বৈধ উপায় ছিল না। এই সুযোগে একটি অসাংবিধানিক সরকার বা দীর্ঘমেয়াদী শাসন চেপে বসার সমূহ সম্ভাবনা ছিল, যা বিএনপির দ্রুত নির্বাচনের যে দাবি তাকে চিরতরে গলা টিপে হত্যা করতে পারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্ক ছিল একেবারে শীতল। শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস আর কখনোই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা বা চুক্তির বিষয়ে জানানো সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়া এবং বিদেশের মিশনগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছিল, এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি নিজে। এই তীব্র মানসিক চাপ এবং প্রশাসনিক বয়কটের মুখে মোহাম্মদ শাহাবুদ্দিন যখন প্রায় কোণঠাসা, তখন বিএনপির উচ্চ পদে আসীন নেতারা তাকে গোপনে ও প্রকাশ্যে আশ্বস্ত করেন। গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে যখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণের চূড়ান্ত ছক কষছে, তখন বিএনপির এই অনড় অবস্থানের কারণেই সরকার পিছু হটতে বাধ্য হয়। সরকার বুঝতে পারে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির সমর্থন ছাড়া এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিএনপির এই রাজনৈতিক কৌশলের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অটল সমর্থন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনে টিকিয়ে রাখার ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছিল। কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন যে তিন বাহিনীর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়া হয়েছিল। তাকে আশ্বস্ত করে বলা হয়েছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। একদিকে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সমর্থন, অন্যদিকে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের রাজনৈতিক ঢাল, এই দুইয়ের মেলবন্ধনেই ব্যর্থ হয়ে যায় তাকে অপসারণের সমস্ত দেশি বিদেশি এবং অভ্যন্তরীণ উদ্যোগ। বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা মিলে যে শক্ত প্রাচীর তুলে ধরেছিল, তার সামনে বিপ্লবীদের আবেগ আর অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর বাসনা ধোপে টেকেনি। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা। রাজনৈতিকভাবে চরম বৈরী এবং আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মীকে রক্ষা করার এই সিদ্ধান্ত কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে নেওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারেক রহমান আবেগ সরিয়ে রেখে চরম রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তারেক রহমানের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। তারেক রহমান খুব ভালো করেই জানতেন যে যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, তবে সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেবে। নির্বাচন চলে যাবে অনিশ্চয়তার অতল গহ্বরে। তাই সাপের বিষ দিয়ে সাপ মারার মতোই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি মূলত নিজেদের নির্বাচনী রাস্তাই পরিষ্কার রেখেছিল। আজ 2026 সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন বিএনপির সেই দিনের সিদ্ধান্তের আসল লাভ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। আবেগের বশবর্তী হয়ে যদি তারা সেদিন বিপ্লবীদের সাথে গলা মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ চাইত, তবে হয়তো আজ তাদের ক্ষমতায় বসা হতো না। উল্টো কোনো এক অসীম সাংবিধানিক সংকটের গোলকধাঁধায় ঘুরপাক খেত দেশের রাজনীতি। রাষ্ট্রপতির পদটিকে তারা একটি সাংবিধানিক খুঁটি হিসেবে ব্যবহার করেছিল, যাতে অন্তর্বর্তী সরকার সেই খুঁটি উপড়ে ফেলে নিজেদের ইচ্ছামতো রাষ্ট্র মেরামত বা দীর্ঘস্থায়ী ক্ষমতার নকশা বাস্তবায়ন করতে না পারে। শেখ হাসিনার পতনের পর বিএনপি একটাই জিনিস চেয়েছিল, তাড়াতাড়ি নির্বাচন। আর সেই নির্বাচন নিশ্চিত করার জন্যই তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো একজন
খাঁটি আওয়ামী লীগারকে বুকে আগলে রেখেছিল। শেষ পর্যন্ত বিএনপির সেই মারপ্যাচই সফল হয়েছে। নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। সেই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে ছাড়ল বিএনপি। দৈনিক কালের কণ্ঠে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাক্ষাৎকারে তিনি বিস্তারিত বলেছেন যে গত 1.5 বছর তার কেমন গেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 1.5 বছর যে তিনি প্রায় বন্দিদশায় ছিলেন সেটাই তিনি আসলে ব্যক্ত করেছেন। তাকে অপসারণের নানান চেষ্টা হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাকে অপসারণের চেষ্টা হয়েছে, সেটাও তিনি নির্দ্বিধায় বলেছেন। এখন প্রশ্ন হইল, হঠাৎ করে এই সাক্ষাৎকারটি তিনি কেন দিলেন এবং এই আলাপটির সামনে এনে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? পাশাপাশি তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বললেন, যে কথাগুলো আমি বলবো, তিনি বলেছেন যে কথাগুলো, সেই কথাগুলোর মধ্য দিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদেরকে বিচার হতে পারে কিনা সেই সব নিয়ে আমি কথা বলবো। দেখেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রথমেই প্রশ্ন করা হয়েছে যে আপনি কেমন আছেন। তিনি জবাবটা দিলেন, গত 1 সপ্তাহ ধরে ভালো আছি। অর্থাৎ এর আগের যে সময়টা, 1 সপ্তাহ ধরেই তো এই নতুন সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি এবং 17ই ফেব্রুয়ারি হচ্ছে তারা শপথ নিয়েছেন। অর্থাৎ টোটাল এই নির্বাচনের পর থেকেই তিনি মোটামুটি ভালো আছেন, তিনি এটা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি খুবই খারাপ ছিলেন। এই যে খারাপ ছিলেন, কি কি কারণে খারাপ থাকা যায় সেসবও তিনি ব্যাখ্যা করেছেন। দেখেন, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য 22 অক্টোবর 2024 অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। প্রায় 2 মাস পরে আমরা দেখলাম রাষ্ট্রপতির অপসারণের জন্য একটা আন্দোলন হইল এবং রাষ্ট্রপতির যে বঙ্গভবন ঘেরাও করা হইল। ঘেরাওর পর আমরা দেখলাম সেখানে প্রায় দেয়াল টপকে সেখানে ঢুকে যাওয়া, একেবারে গণভবনে যা ঘটেছে সেখানেও সেটা ঘটানোর এক ধরনের চেষ্টা ছিল এবং এটাতে অনেক রাজনৈতিক শক্তির ইন্ধনও ছিল এবং সরকারের পক্ষ থেকেও ইন্ধন ছিল, এরকম আমরাও জানি এবং তিনিও সেটা বলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত বিএনপির নেতৃত্বের কারণে এবং সেনাবাহিনীর কারণে সেটা ফেল করে এবং রাষ্ট্রপতি টিকে যান। ওইখানে মূল লক্ষ্যটা ছিল রাষ্ট্রপতির সেই আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির মনোবলটা দুর্বল করে দেওয়া এবং এই দুর্বল মনোভাবের পর তিনি যেন পদত্যাগের সিদ্ধান্ত নেন, সেই চাপটা তৈরি করার জন্য এই আন্দোলনটা ছিল, সেটাই রাষ্ট্রপতি স্পষ্ট উল্লেখ করেছেন। তবে আন্দোলন করে রাষ্ট্রপতিকে সরানো যায়নি। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আবার তাকে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। এখানেই আমি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ দেখছি। যদি রাষ্ট্রপতি এটা নিয়ে আইনি লড়াইয়ে যান, সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কি কপালে কি ঘটবে সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। তো রাষ্ট্রপতিকে অপসারণের ওই আন্দোলনের চেষ্টা যখন ব্যর্থ হয়, তখন তিনি বলছেন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই তাকে অপসারণের একটা চেষ্টা চালানো হয়েছে। সেটা কিভাবে আমি একটু বলি। তিনি বলছেন, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। অর্থাৎ তিনি বলছেন না অপসারণ কিংবা হচ্ছে তাকে সরিয়ে দেওয়া, তাকে উপড়ে ফেলা যায়। অর্থাৎ এই তিনি যে একজন বটবৃক্ষের, নিজেকে বটবৃক্ষের মতো বসে আছেন বলছেন, সেটা কিভাবে সরিয়ে দেওয়া যায়, উপড়ে ফেলা যায়, সেই চেষ্টা হয়েছে। রাজনৈতিক পর্যায় থেকে এই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ ওই যে যারা আন্দোলন করলো তারা ব্যর্থ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপ নেয়। তিনি বলছেন, আজকে বলতে দ্বিধা নেই, একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরাও এটা জানি যে ওই আন্দোলন ব্যর্থ হওয়ার পর রাষ্ট্রপতিকে, আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেখানে আমি একজন সাবেক বিচারপতির কথাও বলেছিলাম যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার এই চেষ্টা চালিয়েছিল। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টা ব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাব জানিয়ে দিয়েছিলেন উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে, সাংবিধানিকভাবে সবকিছুর উপরে, সব জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগ ব্যর্থ হয়। এখানেই প্রশ্নটি আসে যে এই অসাংবিধানিক চেষ্টাটা চালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থাৎ রাষ্ট্রপতি স্পষ্টত বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই চেষ্টা চালানো হয়েছে, এই অসাংবিধানিক চেষ্টা, এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে, এবং সেক্ষেত্রে যদি আইনি লড়াইয়ে যায় উপদেষ্টারা ধরা খাবেন বলেই মনে হচ্ছে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আরো বেশ কিছু কথা বলেছেন, এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তার সঙ্গে সমন্বয়হীনতা এবং বেশ কিছু যে অধ্যাদেশ জারি করা হলো সেগুলো নিয়ে যে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলাপ না করা, সেসব নিয়ে কথা বলেছেন। এবং এই অসাংবিধানিক কাজগুলোর জন্য আসলে কি হতে পারে সেটা আইন বিষয়ে যারা ভালো বোঝেন তারা বলতে পারেন, তবে রাষ্ট্রপতি কিন্তু তার কথাগুলো বলে গেছেন যে এই সরকার আসলে কিভাবে অসাংবিধানিক বেশ কিছু কাজ করেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন কিনা, আপনার কাছে তিনি কতবার এসেছিলেন, তার আমলে 133টি অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলোর বিষয়ে আপনি অবগত ছিলেন বা আপনাকে জানানো হয়েছে কিনা। দেখেন, অধ্যাদেশ জারি হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি জানার কথা, সেই জায়গা থেকে রাষ্ট্রপতি বলছেন যে যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে, তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না, অর্থাৎ এমন কিছু অধ্যাদেশ করা হয়েছে যেগুলোর কোনো কারণ ছিল না, সেটা খোদ রাষ্ট্রপতিই বলছেন। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি, এখানে গুরুতর এলিগেশন এনেছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তিনি বলছেন প্রধান উপদেষ্টার সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন, কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে জানানোর কথা। তো উনি তো বোধহয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেননি। এখানে বিশেষ করে যখন কালের কণ্ঠের সাংবাদিকের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির কথার প্রশ্ন করলেন, তখন তিনি বললেন এই বিষয়ে তার জানা নেই। অর্থাৎ এই যে চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এত বড় চুক্তি, সেটা সম্পর্কে রাষ্ট্রপতিকেও জানানো হয়নি। তার মানে বন্দর নিয়ে যে আলাপ, সেটা নিয়েও রাষ্ট্রপতিকে জানানো হয়নি। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার বিদেশে গেছেন, যাওয়ার আগে কিন্তু কিংবা পরে এসে রাষ্ট্রপতিকে কিছুই জানাননি। বিশেষ করে রাষ্ট্রপতি স্পষ্টত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান মেনে চলেননি। এখানেই বড়সড় এলিগেশন আসছে, এগুলো নিয়ে ভবিষ্যতে আসলে খুব বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে এবং হয়তোবা উপদেষ্টারা বিচারের মুখোমুখি হইতে পারেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারের কারণে। এরপর কালের কণ্ঠের সাংবাদিক প্রশ্ন করেন, তার মানে গত 1.5 বছর প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয় ছিল না। রাষ্ট্রপতি বলছেন উনি যে প্রধান উপদেষ্টা হলেন সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি। আমরা জানি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে এই নতুন সরকার গঠনের বিষয়ে পরামর্শ চান। তখন সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স দেন। রাষ্ট্রপতির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেফারেন্সেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেখান থেকেই জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন যে আমি এই সরকারের উৎস ছিলাম। তিনি বলছেন আমার উদ্যোগেই এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়, কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। এটি আসলে বোঝানোর কোনো উপায় নেই, কেননা তিনি একটিবারের জন্য আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন। আমার 2 বার বিদেশ সফর আটকে দিয়েছেন। একবার তাকে কসোভো থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, আরেকবার কাতার থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, এবং 2 বারই তার বিদেশ সফর আটকে দেওয়া হয়েছিল। কাতার থেকে যখন তাকে দাওয়াত দেওয়া হয় তখন কাতারে যেন তিনি না যান সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি লিখে তার কাছে পাঠানো হয়, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিটি বানিয়ে দেওয়া হলো, তারাই ড্রাফট করে আমার কাছে পাঠায় আর ওই দাওয়াতপত্রটা পাঠায়। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত, ওই চিঠিতে যেন আমি সই করে দিই। অর্থাৎ রাষ্ট্রপতিকে যে দাওয়াত দেওয়া হয়েছে কাতার থেকে, সেই চিঠিটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দাওয়াতপত্র এবং সঙ্গে একটা চিঠি লিখে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠায়। সেখানে লিখে দেওয়া হয় যে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন, অথচ রাষ্ট্রপতি বলছেন তিনি ব্যস্ত ছিলেন না, কিন্তু তাকে বিদেশ সফরটি আটকে দেওয়ার জন্যই এই ঘটনাটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল। রাষ্ট্রপতি বলছেন যাই হোক, পরে আমি ওই চিঠিটি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা একটি
চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়, তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সেই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেই। ওই চিঠির জবাবে তারা নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা সেই বিষয়ে জানার সুযোগ হয়নি। এরপর সাংবাদিক তাকে প্রশ্ন করলেন আর কোনো ঘটনার কথা বলবেন কিনা। সেই জায়গা থেকে তিনি বলছিলেন, ডিআরইউ যখন নির্বাচন হয় তখন এই নির্বাচিত নেতারা তার সঙ্গে দেখা করতে যান এবং এর ছবি পত্রিকায় ছাপানো হয়। এরপর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের 3 জন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয় সরকার, এবং সরকার এটা নিয়ে ব্যাপক সমালোচনা করে। এবং শেষ মুহূর্তে এমন ঘটনা দেখা যায় যে রাষ্ট্রপতির প্রেস উইং একেবারেই নাই। তিনি কোথাও কোনো বাংলাদেশ জিতলেও তিনি অভিনন্দন জানাইতে পারেন না। তারপরে তিনি কোনো বিষয়ে কোনো প্রেস রিলিজ দিতে চাইলে সেটা দিতে পারেন না। অর্থাৎ তাকে এক ধরনের একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল এবং তাকে বঙ্গভবনে বন্দি করে রাখা হয়েছে, এরকমটাই তার এই সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে এবং তিনি সেটাই বলার চেষ্টা করেছেন। তবে এমন কিছু তথ্য তিনি দিয়েছেন যে তথ্যগুলো আসলে খুবই চমকপ্রদ, যে তথ্যগুলো অনেকেরই জানা, কিন্তু ভেতরে কি ঘটেছে সেটা আমরা আসলে তার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে জানতে পেরেছি। এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে তার দূরত্ব কতটা ছিল সেটা তিনি এই সাক্ষাৎকারের মধ্যে স্পষ্ট করেছেন। এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এই সাক্ষাৎকারটি এই সময়ে আসা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে এই সাক্ষাৎকারটি এসেছে, যার ফলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে ঘটনাগুলো আসলে তারা কিভাবে অসাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেই বিষয়গুলো নতুন করে উঠে আসছে এবং রাষ্ট্রপতিকে কিভাবে উপেক্ষা করে তারা চলেছে এবং রাষ্ট্রপতিকে কিভাবে উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে সেসব কিন্তু এই সাক্ষাৎকারে একেবারে স্পষ্ট হয়েছে। এবং এই ঘটনাগুলোই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো প্রশ্নের মুখে ফেলবে এবং সেই জায়গা থেকে হয়তো ধীরে ধীরে তাদের বিচারের দাবিও উঠতে পারে এবং সেখানে আইনিভাবে প্রক্রিয়া শুরু হইলে তাদের কার কি হয় সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না। তবে সেই স্পেসটা থাকছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।